তলোয়ার, চাপাতি, খড়গ আর হাতে দামি স্মার্টফোন। এরা কোনো পেশাদার গ্যাংস্টার নয়, এরা কোনো ইন্টারপোল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালও নয়। এদের বয়স 16 কি 17। গত কয়েক বছরে আপনারা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও দেখছেন যেটা দেখে মনে হয়েছে যে বাংলাদেশ মনে হয় কোনো একটা ওয়ার জোনে পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা আর চট্টগ্রামের ভিডিওগুলো তো আমাদেরকে অতিষ্ঠ করে দিছে। আমরা অবাক হয়ে দেখি রাস্তার মাঝখানে 20-30 জন কিশোর একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে। তাদের হাতে এমন সব অস্ত্র যা আমরা আগে মুভিতে দেখতাম। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তারা একদম নির্ভয়ে এই কাজগুলো করছে। তাদের মনে না আছে পুলিশের ভয়, না আছে আইনের কোনো আতঙ্ক। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সেই ডার্ক রিয়ালিটি নিয়ে। আমরা ডিকোড করব সেই ভয়ঙ্কর সিন্ডিকেটকে, যেখানে স্থানীয় কাউন্সিলর, প্রভাবশালী কিছু নেতা আর এলাকার বড় ভাই মিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেলফ সস্তা ভাড়াটে খুনি হিসেবে ব্যবহার করছে। আজকের ইনভেস্টিগেশনে আমরা জানবো কিশোর গ্যাংয়ের এই রামদা চাপাতির আসল ইনভেস্টর কারা, কিভাবে পুরো বাংলাদেশ এই পাপেট মাস্টারদের হাতে পুতুল হয়ে যাচ্ছে। আগে বাংলাদেশ পাড়ার আড্ডার একটা সংস্কৃতি ছিল। বড় ভাইয়েরা ছোটদের শাসন করত, দেখতো তারা পড়াশোনা করছে কিনা। কিন্তু গত কয়েক বছরে এই আড্ডার সংজ্ঞা অনেকটা বদলে গেছে। আড্ডা এখন হয়ে দাঁড়িয়েছে গ্যাং মেকিং সেন্টার। এখানেই কাজ করে সাইকোলজির একটা খেলা, যাকে বলা হয় আইডেন্টি বিল্ডিং। একটি সাধারণ কিশোর যে হয়তো পড়াশোনায় খুব একটা ভালো না, সবাই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে সমাজের চোখে সবসময় নিজেকে ছোট মনে করে। সে চায় লোকে তাকে ভয় করুক, তাকে সমীহ করুক। আর ঠিক এই জায়গাতেই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তাকে টোপ দেয়। একটা উদাহরণ দেই, মনে করেন আপনার ক্লাসের সেই ছেলেটা যাকে সবাই ইগনোর করে, সে যখন দেখবে তার এলাকার একটা ছেলে সাজগোজ আর মারামারি করে পুরো শহরের মানুষকে কাঁপিয়ে দিচ্ছে, আর ফেসবুকে সবাই তাকে বড় ভাই বলে ডাকছে, তখন তার মনে হবে পড়াশোনা করে চাকরির পিছনে ছোটাচ্ছে এই শর্টকাট পাওয়ার অনেক বেশি আকর্ষণীয়। এভাবেই শুরু হয় ইগো ফাইট। কার জিনিস বেশি দামি, কার গ্যাং বেশি বড়, কার অস্ত্র বেশি ধারালো। আর এই ইগো ফাইট যখন রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়, তখন সেখানে প্রবেশ করে আসল খলনায়করা। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর পার্টে। আমার কথাটি মন দিয়ে শুনেন। অপরাধ কখনো ফ্রিতে হয় না। অপরাধের পেছনে সবসময় একটা বিজনেস মডেল কাজ করে। আমরা মনে করি কিশোর গ্যাংরা নিজেদের ইচ্ছায় মারামারি করছে। এটি একদমই ভুল একটি ধারণা। তারা আসলে একটি বিশাল সিন্ডিকেটের সস্তা ভাড়াটে সৈন্য। এই পিরামিডের সবচেয়ে নিচে যারা আছে তারা হচ্ছে এই 16-17 বছরের কিশোররা। তারা মনে করে তারাই বস, কিন্তু আসল বস হলো ওই পিরামিডের উপরে থাকা সেই প্রভাবশালী ব্যক্তিরা। এখন প্রশ্ন আসে, একজন স্থানীয় কাউন্সিলর বা প্রভাবশালী নেতা কেন পেশাদার গুন্ডা না রেখে 16-17 বছরের কিশোরদের ব্যবহার করছে? এটাকে বলে আউটসোর্সিং অফ ভায়োলেন্স। চিন্তা করে দেখেন, একজন প্রভাবশালী নেতা যদি নিজে গিয়ে কাউকে হুমকি দেয় বা মারধর করে, তার রাজনৈতিক ক্যারিয়ারে দাগ লাগবে, তার ইমেজ নষ্ট হবে। অর্থাৎ বাংলাদেশের প্রভাবশালী নেতারা কিশোরদের ব্যবহার করছে তাদের পার্সোনাল বডিগার্ড এবং অ্যাটাকিং ফোর্স হিসেবে। বাংলাদেশের ভাইরাল ভিডিওগুলোতে আপনারা দেখছেন কিশোররা একদম নির্ভয়ে অস্ত্র নিয়ে নাচছে, কারণ তারা জানে যে তাদের পিছনে বড় ভাইয়ের সাপোর্ট আছে। তারা জানে তারা ধরা পড়লেও তাদের জেল হবে না, কারণ ওই প্রভাবশালী নেতাদের একটা ফোন কলেই সে মুক্তি পেয়ে যাবে। শুধু মারামারি না, এই কিশোর গ্যাংদের আরো 3টি কাজে ব্যবহার করা হয়। ভোটের সময় বিরোধী দলের সমর্থকদের ভয় দেখানো, ব্যালট বক্স ছিনতাই করা বা বুথ দখল করার জন্য এদের চেয়ে সস্তা এবং ভয়ঙ্কর অস্ত্র কেউই হয় না। 2 নাম্বার, জমি দখল। স্থানীয় প্রভাবশালীরা যখন জমি দখল করতে চায় তখন তারা কিশোর গ্যাংগুলোকে পাঠায়, কারণ কিশোররা কোনো নিয়ম মানে না, তারা সরাসরি আক্রমণ করে। 3 নাম্বার হচ্ছে চাঁদাবাজি। স্থানীয় দোকানদারদের কাছে চাঁদা আদায়ের জন্য এই কিশোরদের ব্যবহার করা হয়, যেন মূল নেতাটি তার ইমেজকে পরিচ্ছন্ন রাখতে পারে। সহজ কথায় বাংলাদেশের কিশোর গ্যাং প্রভাবশালী নেতাদের রিমোট কন্ট্রোল দিয়ে চলা এক সস্তা যন্ত্র। আর এদেরকে পুলিশ কেন ধরে না? পুলিশ এদেরকে ধরে না, এখানে 2টো জিনিস কাজ করে। 1, পলিটিক্যাল প্রেশার, এবং 2, আইনি ফাঁদ। বাংলাদেশের প্রায় সকল জেলাতেই এই সিনটা একদম কমন। পুলিশ ভালো করেই জানে যে ওই ছেলেটার পিছনে কে আছে। যখন উপর থেকে চাপ আসে তখন তারা গ্রেফতার করে, কিন্তু যখন কাউন্সিলরের ফোন আসে তখন পুলিশ হয়ে যায় বেচারা। আর যদি তারা ধরাও পড়ে, তারা পায় শিশু আইনের সুরক্ষা। আমাদের দেশে 18 বছরের কম বয়সীদের জন্য আলাদা আইন আছে। তাদের সাধারণ জেলে রাখা হয় না, তাদেরকে পাঠানো হয় সংশোধনালয়ে। আর এখানে লুকিয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর ট্র্যাজেডিটা। রাষ্ট্র যাকে সংশোধন করতে পাঠালো, সেই সংশোধনালয় হয়ে দাঁড়িয়েছে ক্রাইম ইউনিভার্সিটি। একজন সাধারণ কিশোর যে হয়তো টাকার লোভে ছোটখাটো অপরাধ করছিল, সে যখন সংশোধনালয়ে যায় সেখানে তার সাথে পরিচয় হয় প্রফেশনাল অপরাধীদের সাথে। তারা তাকে শেখায় কিভাবে আরো স্মার্টলি অপরাধ করতে হয়, কিভাবে পুলিশকে ফাঁকি দিতে হয়। এর ফলাফল, সে সেখান থেকে বেরিয়ে আসে একজন হার্ডকোর ক্রিমিনাল হিসাবে। আর তার উপরের মাস্টারমাইন্ডরা তারা তো রিল্যাক্সের জীবন পার করছে।
আমরা যখন ভিডিওগুলো দেখি আমরা খুব জলদি রেগে যাই, আমরা চাই এদের যেন খুব কঠিন শাস্তি হয়। কিন্তু একবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই 16-17 বছরের ছেলেগুলো কি জন্ম থেকেই অপরাধী ছিল? একদমই না। এরা ছিল সাধারণ কিছু ছেলে যাদের মধ্যে ছিল একটু ক্ষমতা পাওয়ার ইচ্ছা আর অ্যাডভেঞ্চারের নেশা। আর ঠিক এই দুর্বলতাটাকে পুঁজি করে কিছু বড় ভাই মানুষ তাদেরকে জীবনের খেলনা বানিয়ে নিয়েছে। তারা কিশোরদের হাতে অস্ত্র দিয়েছে কিন্তু তাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। বাংলাদেশের কিশোর গ্যাং হলো ওই আগুন এবং ওই প্রভাবশালী নেতা কাউন্সিলর আর রাজনৈতিক দালালেরা হলো পেট্রোল। আমরা যদি ওই কিশোরদের গ্রেপ্তার করি তাহলে আমরা শুধু ওই আগুনের শিখা নেবানোর চেষ্টা করছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ওই পেট্রোলের ড্রামগুলোকে অর্থাৎ ওই মাস্টারমাইন্ডদেরকে বের করে আমরা আইনের আওতায় আনবো না, ততক্ষণ বাংলাদেশের রাস্তায় রক্ত ঝরতেই থাকবে। এর সমাধান খুবই সহজ, আইন হতে হবে কঠোর। যে কিশোর অপরাধ করবে সে শাস্তি পাবেই, কিন্তু যে তাকে প্ররোচনা দিয়েছে, তাকে অস্ত্র কিনে দিয়েছে, তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, তার শাস্তি হবে ওই কিশোরের চেয়ে 10 গুণ বেশি। যতক্ষণ পর্যন্ত এই বড় ভাইদের জেল হবে না ততক্ষণ পর্যন্ত ছোট ভাইরা অপরাধী থেকে আর ভালো হবে না। আর দ্বিতীয়ত, বাংলাদেশের সাধারণ মানুষকে জাগতে হবে। আপনারা যখন দেখবেন আপনার এলাকার কোনো প্রভাবশালী নেতা কিশোরদের সঙ্গে আড্ডা দিচ্ছে, তাদেরকে বাইক দিয়ে দিচ্ছে, তখন এটাকে বড় ভাইয়ের ভালোবাসা মনে করবেন না। মনে রাখবেন সে আপনার সন্তানকে একটা খুনের অস্ত্র হিসেবে পরিণত করছে। মনে রাখবেন অস্ত্র দিয়ে সে আপনার সামনে আজকে অন্যের সাথে অন্যায় করছে। কিন্তু এই সংস্কৃতি যদি ছড়িয়ে পড়ে, আপনার বাড়ির সামনেও এই অস্ত্রগুলো নাচবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হবে এটা যে অস্ত্রটা আপনার সন্তানের হাতে থাকবে। তখন হয়তো আপনি খুঁজবেন সেই বড় ভাইকে যে আপনার সন্তানকে শাসন করবে। মনে রাখবেন সেই বড় ভাই আপনার সন্তানকে শাসন করতে আসে না, সে আসে আপনার সন্তানকে তিলে তিলে ধ্বংস করে নিজের গোলাম বানাতে। এখন সিদ্ধান্ত আপনার।